এটা যেহেতু একটা গণভোট হচ্ছে, গণভোটে জনগণ রায় দিয়েছে, আপনি বলেছেন 70% লোক রায় দিয়েছে, তো তাহলে সেটা আমরা কেন করব না? এই গণঅভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নের জন্য 4.5 মাস কোনো টাইম না। যেহেতু আপনি সাংবাদিক, আপনি কি দেখছেন আসলে? আমরা দেখছি সংসদে সরকারি দল বিরোধী দল কথা বলছেন এবং একে অপরকে দোষী তুলে ধরবার চেষ্টা করছেন, কিন্তু আবার গণভোটের রায় বাস্তবায়নের জন্য রাজপথ বিরোধী দল আন্দোলন করছেন। তাহলে এই জুলাই, যে 24শে জুলাই, এই জুলাইয়ের কারণে আবার রাজপথে নামতে হচ্ছে কেন? কারা এই জুলাইয়ের যে আকাঙ্ক্ষা পূরণে অনেকটা যদি বলি বাধা হয়ে দাঁড়াচ্ছে, কারা তারা? এই বিরোধী দল কেন বা তারা সংসদে এটা গণভোটের রায় বাস্তবায়নে তাদের কথা বার্তা তর্ক দিয়ে যুক্তি দিয়ে তুলে না ধরে কেন রাজপথে নামছেন তারা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চ্যানেল এসের দর্শকদের ধন্যবাদ, এবং আমার সহ আলোচক ফারুক ভাইকে ধন্যবাদ। আপনার এই প্রশ্নের জবাবের আগে আমি একটু ওই রুমিন ফারহানার বক্তব্য প্রসঙ্গে দু একটা কথা বলে মূল বিষয়ে আসি। বিষয়টা হলো কি, ব্যারিস্টার রুমিন ফারহানা একজন ভালো রাজনীতিক, ভালো বক্তা, সব ঠিক আছে, কিন্তু তিনি এখন খুব হতাশায় ভুগছেন। মানে তিনি প্রথমত বিএনপিতে মনোনয়ন পাননি, এবং মনোনয়ন নির্বাচিত হওয়ার পরেও বিএনপিতে তিনি মন্ত্রী হওয়ার জন্য বা জয়েন করার জন্য চেষ্টা করেছেন, কিন্তু না, উনি এরকম কোনো কথা, উনি ওনাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, উনি রাজি হয়নি। না, সেটা ওনার নিজের বক্তব্য, কিন্তু বিহাইন্ড দ্য সিন এই বক্তব্য সঠিক নয়। যাই হোক, যেহেতু বিএনপি 2/3 মেজরিটি আছে, তারা আর স্বতন্ত্র কাউকে আর দলে ভেড়ায় নেই। এখানে ঘাটতি থাকলে নিশ্চয়ই বিএনপিও তাদেরকে টানতো 2/3 মেজরিটির জন্য। যাই হোক, সেই কারণে তিনি গণ অভ্যুত্থানের এর কথা বলেছেন, প্রত্যাশা পূরণ হয়নি বা কোনোদিনও গণ অভ্যুত্থান হবে না। সেটা তো ফারুক ভাই জবাব দিয়েছেন যে কোনোদিনও গণ অভ্যুত্থান কোনো দিনক্ষণ দিয়ে আসে না, 90তেও আসেনি, 2024-এও আসেনি। আর ফারুক ভাই আরও কয়েকটা ভালো কথা বলেছেন যে এই আর 90-এর কথাটা আমি বলি। 90 যদি রুমিন ফারহানার বক্তব্য কিছুটা হলেও সত্য যদি বলি, সেটা হলো যে 90-এর অভ্যুত্থানের পরবর্তী সময় যদি আমি ধরি, 90-এর আকাঙ্ক্ষা কী ছিল? যে একটা গণতান্ত্রিক নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন হবে, এবং আর কোনো দিন দেশে স্বৈরাচার ফিরে আসবে না, আর কোনো দিন ফ্যাসিজম ফিরে আসবে না। সেটাই তো 90-এর আন্দোলন কিন্তু আমরা করেছি, তখন আমরা স্টুডেন্ট, এখন হয়তো ফারুক সাহেবরা করেছে, ওনারা অপেক্ষাকৃত তরুণ আমাদের তুলনায়। কিন্তু আমরা 90-এর পরে কি দেখলাম? আমরা 3টা নির্বাচন হলো নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে, আপনি দেখলেন। তারপরেই কিন্তু 111 নামক একটা কালো থাবা জাতির উপরে বসলো, এবং 111-এর পরবর্তীতে যে সরকারটা আসলো, সেই সরকারটাকে অনেকটা বলতে পারেন 111-এর এক্সটেন্ডেড একটা সরকার। কেন বলবো এক্সটেন্ডেড সরকার? তারা কি করলো? পর্যায়ক্রমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলো, বিরোধী দলগুলোকে দলন নির্যাতন এমন পর্যায়ে নেমে গেল যে আর বিরোধী দল বলে মাঠেই কিছু ছিল না, এরকম একটা অবস্থা হয়ে গেল। এবং শেষ পর্যন্ত নির্বাচনগুলো কি হলো? 3টি। এটা কিন্তু একটা প্রত্যাশা ছিল, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেবো, এটা কিন্তু 90-এর অভ্যুত্থানের একটা প্রত্যাশা ছিল। সেটা এসে কি হলো? পরবর্তীতে দেখেন 14 নির্বাচন, 123 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেলেন। বাংলাদেশের পার্লামেন্টের ইতিহাসে এই 54-55 বছরে 123 জন, একজনও তো বিনা প্রতিদ্বন্দ্বিতা হয় না। কারণ হলো আমাদের মানুষ এতটাই নির্বাচনমুখী, এতটাই মানে ভোটমুখী, যে বিনা প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সুযোগ। এটা তো আমরা জানি, তার কারণেই তো আমরা গণ অভ্যুত্থান হয়েছে, যদি বলি গণমানুষের আন্দোলন হয়েছে। সেটাই। কিন্তু এর পরেও কেন আবার আন্দোলন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে? আপনি সেই জায়গায় আসছি। হ্যাঁ, এরপরেও কেন ধরলাম যে এটার কারণে আরেকটি অভ্যুত্থান হলো, তারপরেও কেন আশাটা বাস্তবায়ন হয়নি? এটা প্রশ্ন। এইটার জবাব যদি আমি বলি যে এই সরকারটা গঠন হয়েছে 5 মাস চলছে, এখনো 6 মাস হয়নি, 4.5 মাস সামথিং। তো আমার মনে হয় যে এই গণঅভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নের জন্য 4.5 মাস কোনো টাইম না। অ্যাটলিস্ট এই সরকারকে অন্তত 1 বছর বা 2 বছর দেখার পরে আমরা কিন্তু জাজ করতে পারবো, আমরা কিন্তু তখন মূল্যায়ন করতে পারবো। এখনও মূল্যায়নের সময় আসেনি। তারপরও ফারুক ভাই কয়েকটা কথা পয়েন্ট আউট করেছে যে হ্যাঁ, কিছু কিছু জিনিস তো আমরা পাচ্ছি, যে আমরা কথা বলতে পারছি, আমরা গুম হচ্ছি। বিএনপির এই আশ্বাস কি বিশ্বাস করছেন না? মানে বিরোধী দল না, বিরোধী দল বিশ্বাস করছে না। বিএনপির এখানে যেখানে সমস্যাটা, সেটা হলো যে আপনি জানেন যে একটা ভোট হয়েছে সাধারণ নির্বাচন, এবং একটা গণভোট হয়েছে, না একটা ভোট হয়েছে। সেই গণভোটের যে জুলাই চার্টার সেটা কিন্তু এখনও বাস্তবায়ন হয়নি, আপনি জানেন, সবাই জানে। এখন এইখানে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো বিএনপির বক্তব্য হচ্ছে যে তারা
যে 8টি বিষয় নোট অফ ডিসেন্ট দিয়েছিল। আপনি জানেন যে 84টা এজেন্ডা সেখানে গৃহীত হয়েছিল দীর্ঘ 3 মাসের তর্ক বিতর্ক আলাপ আলোচনা শেষে। বিএনপি যে 8টা বিষয় নোট অফ ডিসেন্ট দিয়েছিল, তারা এখন মনে করে যেহেতু তারা 2/3 মেজরিটি পেয়েছে, তাদের কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করার রাইট আছে, তারা ইচ্ছে করলে এটাকে পাল্টেও দিতে পারে। পার্লামেন্টে 2/3 মেজরিটি পাওয়া মানে দেশের নামও বদলিয়ে ফেলা যায়। তো স্বাভাবিক কারণেই তারা, আমার মনে হয় যে ওই 8টা এজেন্ডা থেকে তারা বেরিয়ে আসার চেষ্টা গণভোটে করছে। 70% ভোট পেলে এটাকে অস্বীকার করা যায় এমন? হ্যাঁ, এটা অস্বীকার করা তো উচিত নয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অস্বীকার করা উচিত নয়। এবং এটা নিয়ে কিন্তু বিএনপি কিন্তু প্রকাশ্যে অস্বীকারও করছে না। আপনি জানেন যে সালাউদ্দিন আহমেদ বলছে যে আমরা জুলাই চার্টারের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করব। তো প্রতিটি অক্ষর যদি বাস্তবায়ন করেন, তাহলে পার্লামেন্টে এই এটা করতে মানে জুলাই চার্টারটা গ্রহণ করতে বাধাটা কোথায়? আমি তো দেখছি না। আমি বলছেন বিএনপি এটা বাধা আমি দেখছি না। ওকে, জুলাই চার্টার সবগুলো জুলাই অভ্যুত্থানে যে সনদ সমস্ত কিছু বাস্তবায়ন করবে বিএনপি। আমি মনে করি করা উচিত, কারণ এটা যেহেতু একটা গণভোট হচ্ছে, গণভোটে জনগণ রায় দিয়েছে। আপনি বলেছেন 70% লোক রায় দিয়েছে, তো তাহলে সেটা আমরা কেন করব না? এবং জুলাই বিএনপির যদি বক্তব্য থাকে যে আমরা 8টি আমরা করব না, সেটা নিয়েও কিন্তু বিরোধী দলের সঙ্গে আলোচনা হতে পারে। এটা নিয়ে একটা কমিটি হওয়ার কথা ছিল, এখনো পর্যন্ত কিন্তু সেই কমিটি হয়নি।